নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের তৈরি পোশাক খাত। গত এক বছরে ১৮২টি কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। রোববার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। সংকট সমাধান করতে পারলে এই খাত থেকে ২০২৭ সালের মধ্যে $৫০ বিলিয়ন রপ্তানি করা সম্ভব বলেও জানান তারা। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে, কিন্তু এ খাতে সংকট যেন কাটছেই না। খাতের বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA। এ সময় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, রাজস্ব খাতে আমলাতান্ত্রিক জটিলতা এ খাতে এখনও বড় বাধা। সংকটের কারণে গত এক বছরে ১৮২টি কারখানা বন্ধ হয়ে গেছে। টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান BGBA সভাপতি। আমাদের কাস্টমারের যে ব্র্যান্ডগুলোর তার বড় একটা কনসার্ন কিন্তু বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তাহীনতার মধ্যে। আমরা এই যে কারখানা খুলতেছে, কোন সময় বন্ধ হয়ে যাবে, কোনো এরিয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো এরিয়াতে প্রবলেম হচ্ছে, এতে যেটা হচ্ছে তাদের মধ্যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীরা এখনও প্রস্তুত নয় জানিয়ে উদ্যোক্তারা বলেন, এখন উত্তরণ হলে তা সামগ্রিক খাতের জন্য আত্মঘাতী হবে। ২০৩০ সাল পর্যন্ত এ প্রক্রিয়া স্থগিত করার দাবি তাদের। আমরা একসাথে বসি, সবাই ইউনাইটেড হই। আমরা যদি ইউনাইটেড হই, সবাই একসাথে বসি, তাহলে আমাদের যে জোরালো দাবি যে আমাদের ফেয়ার প্রাইস, সেটা নিয়ে আমরা কাজ করব। আর তখনই সম্ভব হবে যে আমাদের সাস্টেনেবল বিজনেস গ্রোথ নিয়ে কাজ করতে পারবো। গত ২ মাসে তৈরি পোশাক রপ্তানি ৫% কমেছে বলেও জানায় বাইং হাউস অ্যাসোসিয়েশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। জনাব পাভেল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনারা যেটা বলছিলেন যে গত প্রায় ২০ মাসে ১৮২ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন করে কারখানা আসলে গড়ে উঠেছে কিনা, কর্মসংস্থানের কি পরিমাণ নেতিবাচক প্রভাব পড়েছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি যদি বলি, এই মুহূর্তে নতুন উদ্যোক্তা যার আগে কোনো আসলে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স নাই অথবা করে নাই, এরকম খুব নগণ্য হাতে গোনা ছাড়া আসলে যারা দুই একটা যেটা বড় করছেন, তারা যাদের উইদিন দ্য গ্রুপ, যাদের অলরেডি আগে দুই একটা ফ্যাক্টরি ছিল অথবা তারা এক্সপ্যান্ড করছে, যাদের একটু মার্কেটিং স্কিলটা ভালো, তাছাড়া কিন্তু এই মুহূর্তে নতুন কোনো ফ্যাক্টরিতে নতুন ইনভেস্টমেন্ট কিন্তু আপনি খুব কম পাবেন। কারণ আলটিমেটলি যেই জিনিসটা আমি প্রতিবারই বলছি, যে এই মুহূর্তে যে রিটেলাররা একটু ইনসিকিউরিটি ভুগছেন, যে বাংলাদেশের নিরাপত্তা এবং আগামী নির্বাচন কোন দিকে মোড় দিবেন সেদিকে তারা লক্ষ্য রাখছেন। পরবর্তীতে হয়তোবা যখন অর্ডার ফ্লোটা বাড়বে, হয়তোবা তখন নতুন ইনভেস্টমেন্ট আসতে পারবে। এই যে কারখানাগুলো বন্ধ হলো, এর মধ্যে আসলে কোন ধরনের কারখানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষুদ্র, মাঝারি, বড়, এই ৩ ভাগের মধ্যে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আসলে কেন এই যে কারখানা বন্ধ করতে হচ্ছে? আচ্ছা, এর মধ্যে মেজরিটি হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি গুলো যারা বন্ধ হয়েছে। আসলে দেখেন যে যাদের সাথে অনেক সময় ব্যাংকের একটা সাপোর্ট পায়নি, যখন এই এই ট্রানজিশনাল যে ইন্টারিম পিরিয়ডটা আসলো, অনেক ব্যাংক আপনি দেখেছেন যে ব্যাংকগুলো আসলে কোনো ধরনের টাকা দিতে পারেনি। ইভেন কি ১০,০০০ টাকাও দিতে পারেনি। গ্রাহকরা লাইনের পর লাইন ছিল, তারা বেতন দিতে পারেনি, তাদের এলসি গুলো ওপেন করতে পারেনি। মেজর যদি ইম্প্যাক্টটা যদি বলা হয়, আসলে ব্যাংকিং সেক্টরটার মেইন একটা ইম্প্যাক্টের কারণে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে যদি মেজরিটি বলেন। তার পরবর্তী যেটা হচ্ছিল আসলে অর্ডার ফ্লো। আপনি হয়তোবা আমরা বলছি যে ইউএসএ ট্যারিফের কারণে বাংলাদেশ এখন একটা কম্পিটিটিভ ট্যারিফ পেয়েছে, যদিও ট্যারিফ বেড়েছে বাংলাদেশের জন্য এডিশনাল 20%, বাট কম্পারেটিভলি অন্যান্য দেশ থেকে কিন্তু যদি চিন্তা করা হয় এখনো একটা কম্পিটিটিভ মার্কেটে আছেন। বাট বাংলাদেশে কিন্তু আপনি ওইরকম কোনো অর্ডার ফ্লো দেখবেন না যে ফ্লোটার মাধ্যমে যে গত বছর থেকে 20% বেড়ে গেছে, 10% বেড়ে গেছে। তো যেখানে অর্ডার ফ্লোটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো ফার্স্ট হচ্ছে ব্যাংকিং সেক্টরের সুবিধা না পাওয়ার কারণে অনেক ব্যাংক থেকে তারা ঠিকমতো এলসি ওপেন করতে পারেনি, কোনো ঋণ সুবিধা পায়নি, কোনো ধরনের তাদের যে পেমেন্ট আসে পেমেন্টটা তাদেরকে ইনক্যাশমেন্ট করতে পারেনি স্যালারির জন্য। পাশাপাশি অর্ডার ফ্লোটা কিন্তু কমে গেছেন এবং বাইরের যে অনিশ্চয়তার মধ্যে, অনেক বাইরের অনিশ্চয়তার মধ্যে অর্ডারগুলো কমিয়ে দিয়েছেন। এই সর্বসাকুল্যে মিলিয়ে কিন্তু এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
আমরা রিসেন্টলি দেখলাম যে গত মাসে পোশাক খাতে প্রায় 5% মতো নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে, পোশাক রপ্তানি কমে গেছে। এই কমার পিছনে মূল কারণ কি বলছেন? আপনারা তো নিরাপত্তার বিষয়টিকে, কারখানা বা শিল্পাঞ্চলে নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো বারবার আনছেন, কিন্তু সরকার থেকে তো বলা হচ্ছে যে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলে। আসলে আমরা সরকার থেকে যে বলছি, কিন্তু আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু কয়েকটা বছর কনসিস্টেন্সি কোনো পারফর্ম করতে পারিনি, যে উইদাউট এনি ইন্টারাপশনস। আপনি হয়তোবা ওয়েজেস এর জন্য আমাদের কোনো কারখানা বন্ধ ছিল, অথবা পলিটিক্যাল আনরেস্টের জন্য কারখানা বন্ধ ছিল, তারপরে কোনো না কোনো শ্রমিক আনরেস্টের জন্য কারখানা বন্ধ ছিল। এখন সামনে যেহেতু নির্বাচন, আসলে কাস্টমাররা সংচিত আছেন যে আসলে আগামী নির্বাচনের মধ্যে কোনো ধরনের ইম্প্যাক্ট হবে কিনা। আপনারা জানেন প্রত্যেকটা রিটেইলাররা কিন্তু তার নির্দিষ্ট টাইমলাইন থাকে। একটা নির্দিষ্ট প্রোডাক্ট নির্দিষ্ট সময়ে কিন্তু ওই তার শোরুমে উঠাতে হয়। তখন আসলে সামনে যেহেতু নির্বাচনের কথা চিন্তা করে কাস্টমাররা তারা প্ল্যানটা কমিয়ে দিয়েছেন। তারা হয়তোবা রিস্ক নিচ্ছে না যে কোনো প্রবলেম হতেও পারে। তো এই প্রভাব কারণে কাস্টমার গুলো অন্যান্য দেশে কিন্তু মুখী হয়ে যাচ্ছেন। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার ওভারঅল প্রাইসটা কমে গেছে। আপনি যেই গার্মেন্টটা হয়তোবা আগে আপনি একটা শার্ট $60 আমরা সেল করতাম কাস্টমারের কাছে, সেটা এখন $6.5 চলে আসছেন। তো আল্টিমেটলি যদি আপনার এফওবি টা কমে যায়, নাম্বার অফ কোয়ান্টিটি যদি সমান থাকে অনেক সময়, ওভারঅল টার্নওভারটা কিন্তু কমে যাচ্ছে। সো আমি মনে করি ২ টা হচ্ছে মেজর ইমপ্যাক্ট এখানে। আমরা দেখছিলাম যে মার্কিন বাজারে কিছুটা সংকুচিত হয়েছে পোশাকের যে আমদানি। ইউরোপের বাজারের খবর কি আসলে? ইউরোপের বাজারে শুনছিলাম যে বেশি প্রতিযোগিতা বেড়েছে, চীন বা আরও যারা প্রতিযোগী দেশ রয়েছে তারা বাজার দখলের চেষ্টা করছে। বাংলাদেশের অবস্থান সেখানে কি? আমি এখন যদি বলি, ইতিমধ্যে বাংলাদেশের অবস্থান এখনো ভালো আছেন। কিন্তু আমাদের যে চ্যালেঞ্জিং যে বিষয়টা আসবেন সামনে, যেমন ইউকে মার্কেটের জন্য, যেমন আপনি জানেন ভারতের সাথে একটি এফটিএ সাইন হয়েছেন এবং এটা খুব শীঘ্রই এটা শুরু হয়ে যাবেন। ভারত যখন বেনিফিট পাওয়া শুরু করবেন, আপনি জানেন এখন ইতিমধ্যেই ভারত 9.5% এডিশনাল ট্যারিফ ট্যাক্স দিয়ে কিন্তু ইউকে কাস্টমাররা ইম্পোর্ট করছে ভারত থেকে। যখন এই ফ্যাসিলিটি পেয়ে যাবেন, অটোমেটিকই কিন্তু 9.5% প্রাইস কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ভারত আরো বেশি আমাদের কম্পিটিটিভ হয়ে যাবে। তো ভারত যখন বেশি প্রাইস কম্পিটিটিভ হয়ে যাবে, আমাদের স্পেশালি জার্সি প্রোডাক্ট, স্পেশালি ড্রেস, ব্লাউজ, টপ, শার্ট, যে প্রোডাক্টগুলো আসলে ভারত এক্সপার্টিস, তার স্ট্রেংথ, সেই কি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের মার্কেটে কিছুটা প্রতিযোগিতামূলকের মধ্যে কিন্তু আমরা পড়ে যাব। তো আমরা যদি এই প্রোডাক্টগুলোর সাথে আমাদের গভর্নমেন্ট যদি আমাদের এক্সট্রা টেক কেয়ার না করা হয়, এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রি যারা অ্যাসোসিয়েশন, যারা স্টেক হোল্ডার আছেন, বিভিন্ন এক্সপোর্টের সাথে সম্পৃক্ত যারা, তারা যদি আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ না নেই, এই সামনে যে মানে যে প্রবলেমটা আসতেছেন, যে চ্যালেঞ্জটা আসতেছেন, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য, তাহলে কিন্তু আমাদের একটা একটা হুমকির সম্মুখীন হতে পারেন। আমাদের যেই গ্রোথটা প্ল্যান করছি সেটা কিন্তু বাধার সম্মুখীন হতে পারে। আরেকটা বিষয় আপনি হয়তো বা উপলব্ধি করেছেন, যে অন্যান্য মার্কেটগুলো, আপনি জানেন ইউরোপ যখন যেটা করছেন, যে প্রত্যেকটা গ্লোবাল রিটেলার্স এর যে টপ ম্যানেজমেন্ট গুলো যখন বায়ারদেরকে, তাদের যে বায়ার গুলো আছেন তাদেরকে প্রেসার দিচ্ছেন যে রিডিস্ক করার জন্য, যেন তারা প্রত্যেকটা পুরো, যেহেতু বাংলাদেশ থেকে তারা মেজরিটি গার্মেন্টস গুলো নিতেন আফটার ইন চায়না, তো তারা কিভাবে পার্সেন্টেজটা 5 to 10% এর মধ্যে কিন্তু প্রেসারটা তাদের আছে, যে এইটা অন্যান্য কান্ট্রি গুলোতে কি কি প্রোডাক্ট গুলো করা যায়। সেক্ষেত্রে কিন্তু ওরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যে এই জিনিসগুলো, সেটা কিন্তু করার চেষ্টা করছেন। জনাব মোফাজ্জল হোসেন পাভেল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডিসেম্বরের মধ্যে নিউমুরিং, পানগাঁও, লালদিয়া সহ 3টি কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব। এছাড়া কোনো অবস্থাতেই বন্দরের পণ্য ওঠানামায় বাড়তি 41% মাশুল কমানো হবে না। রোববার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় জাহাজ আমদানি ও বিক্রিতে সরকারের নিয়ম সহজ করার তাগিদ দেন উদ্যোক্তারা। আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল ও সঠিক নিয়ম নীতির কারণে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর সহ আধুনিক বন্দরগুলো একদিনে পণ্য খালাস করলেও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হতে 3 থেকে 4 দিন সময় লাগে। অনেক সময় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় ব্যয় হয় পণ্য খালাসে। এমন পরিস্থিতিতে গড়ে 41% মাশুল বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, জাহাজের সংখ্যা বাড়লে দেশে আমদানি রপ্তানির পরিমাণ বাড়বে। তবে জাহাজ আমদানি থেকে শুরু করে বিক্রি পর্যন্ত নানা নিয়ম নীতির কারণে এই শিল্প তেমন সম্প্রসারিত হচ্ছে না। কাঁচামাল আমদানিতে বিভিন্ন নীতি সহায়তার তাগিদ দেন তিনি। যে কোনো জাহাজ যখন আপনি কিনবেন, আপনি মিনিমাম
আপনি 5,000 টনের জাহাজ যদি কেনেন তাহলে এটাকে ওশন গোয়িং হবে এবং এটা 3 বছরের আগে আপনি বিক্রি করতে পারবেন না। তো এটা কেমন কথা? আপনি একটা গাড়ি কিনছেন, আপনি 1 বছর পরে বেচে দেবেন, আমার ভালো লাগে নাই বা কাজ করে নাই, এটা আটকে রাখার কি আছে আমি জানি না। এই সমস্ত কারণে বাংলাদেশ সবসময় পিছনে আছে। এ সময় নৌ পরিবহনের সিনিয়র সচিব বলেন, চট্টগ্রাম বন্দরে সিন্ডিকেট সহ নানা জটিলতার কারণে জাহাজগুলো থেকে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগে। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কোনোভাবেই আমাদের ট্যারিফ রেট আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি। 2036 সালে আপনারা জানেন যে 5.36 যেটা আমাদের স্টাডিতে আসছে 5.36 মিলিয়ন টিউস হ্যান্ডেল করতে হবে। তো সেটা যদি হ্যান্ডেল করতে হয় কিন্তু এখানে বিদেশি অপারেটর ছাড়া সম্ভব না। বন্দরগুলোর অনিয়ম রোধ করা ও সক্ষমতা বাড়াতে পারলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা করেন আলোচকরা। দেশের স্বার্থ বিঘ্নিত না হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলো থেকে এ পর্যন্ত 2 বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 31.94 বিলিয়ন ডলারে, যা 31 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রা প্রবাহ বেড়ে যাওয়ায় ডলারের দর দ্রুত কমছিল। দীর্ঘদিন 122 টাকায় স্থিতিশীল থাকা ডলার গত জুলাইয়ে 119 টাকা 50 পয়সায় নেমে আসে। এভাবে ডলারের দর কমলে রেমিটেন্স গ্রহীতা ও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন শঙ্কায় নিলাম ডেকে গত 7 জুলাই প্রথম 17 কোটি 10 লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ বৃহস্পতিবার 121 টাকা 80 পয়সা দরে কেনা হয়েছে 10 কোটি 70 লাখ ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছর বাজার থেকে 2.16 বিলিয়ন ডলার কেনা হয়। বিপরীতে ব্যাংকগুলোকে 25,000 কোটির বেশি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রূপার দাম এখন 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশে 22 ক্যারেট রূপার ভরি প্রায় 5,000 টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি, যা ইতিহাসের সর্বোচ্চ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণেই রূপার দাম বাড়ছে। প্রাচীনকালে বহুমুখী ব্যবহারের কারণে স্বর্ণের চেয়েও রূপার কদর ছিল বেশি। বর্তমানেও গহনা, ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, স্মার্টফোন ও ডেটা সেন্টারে রূপার ব্যবহার বাড়ছে। ফলে স্বর্ণের সঙ্গে এই ধাতুটির দাম দিন দিন রেকর্ড করছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। দেশে প্রতি ভরি রূপার দাম এখন 5,000 টাকা। চলতি বছর ষষ্ঠবারের মতো রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মধ্যে বেড়েছে 5 বার, কমেছে মাত্র 1 বার। বাজুসের সবশেষ ঘোষণায় 22 ক্যারেট রূপার ভরি নির্ধারণ করা হয়েছে রেকর্ড 4,981 টাকা। 21 ক্যারেটের দাম 4,747 ও 18 ক্যারেটের দাম 4,071 টাকা। স্বর্ণ দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দামটা, এজন্য অনেকে হয়তো রূপার দিকে ঝুঁকছে। আবার দেখা যাচ্ছে পর্যায়ে রূপার দাম আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে। আগে মানুষের সামর্থ্য ছিল, গোল্ডের দামটা ছিল তাদের নাগালের মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত আছে তাদের গোল্ড কেনার সামর্থ্যটা নাই। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে সেভাবে রূপার দাম বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারের অস্থিরতার কারণে স্বর্ণের মতো রূপার দামও বাড়ছে। রিজার্ভ করতেছে সেন্ট্রাল ব্যাংকগুলি বিভিন্ন দেশের, এই কারণে গোল্ডের দাম যেই হারে বেড়েছে সেই হারে সিলভারের দাম ওই রকমভাবে বাড়ে নাই। তারপরও আমাদের এখানে টুকটাক করে ওইটার সাথে সমন্বয় করে বাড়তেছে। শুধু দেশ নয়, বিশ্ববাজারেও রূপার দাম 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রূপার দাম ছুঁয়েছে 51 ডলার। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে রূপার দিকে ঝুঁকছেন অনেকে। এ অবস্থায় চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে এই ধাতুটির দাম বাড়ছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর ঝিনাইদহ মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প এখন গলার কাঁটা। 4,800 কোটি টাকার প্রকল্পটি 4 বছর আগে শুরু হলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 3%। আর ভাঙাচোরা রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে কাজের গতি। যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহের দূরত্ব 48 কিলোমিটার। প্রতিদিন এ পথেই বেনাপোল, দর্শনা ও মোংলা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় চলাচল করে কয়েক হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন।
এছাড়া খুলনার সঙ্গে রাজশাহী যোগাযোগের একমাত্র পথও এটি এখন যা চলাচলের অনুপযোগী। এই যে গাড়ি ভাঙচুর পড়ে থাকে, আমি যেমন রাস্তা খারাপ কারণে অ্যাক্সিডেন্ট করে বসে আছি। খুব ভাঙা গাড়ির ডিফারেন্স হচ্ছে প্রচুর, যাত্রীদের অত সমস্যা, যাত্রীদের কোনো মাথায় লাগছে, হাঁটি লাগছে গাড়িতে রাস্তা ভাঙার কারণে। রাস্তায় প্রায় বাস দুর্ঘটনা কবলিত হচ্ছে এবং আমাদের ছোট গাড়ি সব গাড়ি কোনো রকম রাস্তায় আমরা চালাতে পারছি না। আমাদের তো বিপদ, ব্যাপার গাড়ি নষ্ট হচ্ছে কোনো যেখানে সেখানে পড়ে যাচ্ছে। 4,800 কোটি টাকা ব্যয়ে সড়কটি 6 লেনে উন্নীতকরণ শুরু হয় 2020 সালে। 2023 সালে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 3%। আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্মাণ ও সংস্কার থমকে আছে বলে জানান কর্মকর্তারা। আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রজেক্টকে হ্যান্ডওভার করি, আবার যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন আমাদেরকে মেনটেন্যান্সের জন্য দেয়। কাজে এর মধ্যে যা রিপেয়ার করতে হয় ওই প্রজেক্ট থেকেই করতে হবে। আমরা বারংবার তাদেরকে অনুরোধ করতেছি। এর মধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2026-এর জুন পর্যন্ত। ব্যয় বেড়েছে 2,650 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিলিতে নিম্ন আয়ের মানুষদের জন্য সুলভ মূল্যে ওএমএস-এর মাধ্যমে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে হিলি বাজারের চালহাটিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এই আটা বিক্রয় করা হচ্ছে। 24 টাকা কেজি দরে একজন ব্যক্তি সর্বোচ্চ 5 কেজি আটা কিনতে পারবেন। একইভাবে পৌরসভা চত্বরেও এই আটা বিক্রি কার্যক্রম চলছে। সপ্তাহে 5 দিন এই বিক্রয় কার্যক্রম চলবে। কম দামে আটা কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষজন, তবে প্রতিদিন মাত্র 200 জনকে আটা দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। শেরপুরের শ্রীবর্দিতে স্থানীয়দের সহায়তায় সরকারি সিল দেয়া 380 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত 11টায় পৌরসভার শেখদি এলাকায় মেসার্স রুহুল রাইস মিলের গুদাম থেকে চাল পাচারের সময় আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শ্রীবর্দি উপজেলা সহকারী কমিশনার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাগুলো জব্দ করে। পরে চালের বস্তা গুদামে রেখেই গুদামটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।